ফ্যামিলি জাতীয়তাবাদী চেতনার একজন পরিবার, বাট উনি আমজনতা দলকে ভালোবাসেন, সেজন্য উনি আমাদের দিকেই সময় দেন আর কি, বা আমাদের কেন্দ্রীয় নেত্রী রোজিনা আপু। এইদিকে আছে আমাদের সাধনা আপু, সাধনা মহাল আপু আমরা বলি। উনি আগে রাষ্ট্র সংস্কার আন্দোলনে ছিলেন, হাসনাত কায়ুম ভাইদের সংগঠন। উনি এই গণঅভ্যুত্থানের আগে প্রায় 11টা মামলার আসামি, যার মধ্যে রাষ্ট্রদ্রোহী মামলাও ছিল বা এরকম। তো আমরা মনে করি এই মামলাগুলো ওনার একটা অলংকার, এই মামলাগুলো সম্মানের, এবং ওনার বিপদের সময় এই মামলাগুলো বাদ করার জন্য আমরা সর্বোচ্চ পরিমাণ লড়াই করেছি এবং এখনও লড়াই করে যাচ্ছি। এই সরকারের সময়েও ওনার নামে 3টা ওয়ারেন্ট হয়েছে সেই আগের মামলাগুলোতে। এখানে আছে আমাদের জনি ভাই। জনি ভাইয়ের একটা ছবি আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে অনেক আগের। তো সেই ছবির কারণে অনেকে মাঝে মাঝে ট্রোল করে। বেসিক্যালি সে 18 সাল থেকে আমাদের সাথে বিভিন্ন লড়াই সংগ্রামে সম্পৃক্ত। তো এখানে আমাদের আছে দেলোয়ার ভাই, আমাদের সহযোদ্ধা। তিনিও আমাদের সাথেই কাজ করছেন। ওনাকে আমরা পাবনার দায়িত্ব দিয়েছি, পাবনা আমাদের আমজনতা দলের সাংগঠনিক কাজে। আবদুল্লাহ ভাই, উনি আমাদের আরেকজন কেন্দ্রীয় নেতা। গণ অধিকারের সময়ে উনি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহ্বায়ক ছিলেন। এই পাশে আমাদের আরিফ বিল্লাহ ভাই, আগে দপ্তর সম্পাদক ছিলেন, এখন সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করছেন। নজরুল ভাই আমাদের কেন্দ্রীয় নেতা, সিলেট নিয়ে কাজ করছেন। ওইদিকে সোহেল আমিন ভাই 35 আন্দোলনের একজন সংগঠক, ওখানে থাকুক সমস্যা নাই, সবাইকে একটু দেখায় দেয়, আপনি থাকেন এদিকে। 35 আন্দোলনের একজন সংগঠক, 35 চাকরির বয়স করার জন্য যিনি আন্দোলন সংগঠিত করেছিলেন, যে সকল সহযোগিতা তারা করেছিলেন। এবং তারপরে আছে আমাদের অক্ষর ভাই, খুবই মেধাবী এবং তার ইন্টেলেকচুয়াল কাজগুলোর একটা ছাপ আছে আমাদের ডকুমেন্টসগুলোতে। আমাদের মুজাহিদ ভাই, উনি মাঝে মাঝেই বক্তব্য দিয়ে অনেক ভাইরাল হন। ওনাকে আপনারা সামনে অনেক বুদ্ধিভিত্তিক কাজে দেখতে পারবেন। ওনাকে নিয়ে অনেক ট্রোল করে, ওনার চেহারাটা ভাঙ্গা কেন, রিক্সা চালকের মতো দেখায় কেন। আসলে উনি রিক্সাও চালান, মাছও বিক্রি করেন। এবং আমরা ওনাকে কেন্দ্রীয় নেতৃত্ব হিসেবে সম্মানিত করেছি, যে এ ধরনের মানুষ আমাদের অলংকার আমরা মনে করি। ঠিক আছে, সুন্দর গানও গায়। আমাদের এখানে পাশে আছে মনসুর ভাই, তারপরে আমাদের আছে হলো দপ্তর সম্পাদক, একটু আগে আসেন সামান্য, দপ্তর সম্পাদক আবুল কালাম ভাই প্রচুর পরিশ্রম করেন এবং তিনি প্রত্যেকটা দিন অফিসে আসেন এবং আমাদের সাংগঠনিক কাজগুলো বিস্তারে সহযোগিতা করেন। মুস্তফা ভাই আছেন এদিকে, প্রচুর কাজ পাগল মানুষ। আমাদের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন এবং ওয়ার্ল্ড গ্রেডের, মানে বিশ্বমানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার আবদুল্লাহ বেগ ভাই, একটু সামনে আগায় আসেন ভাই, হাত তুলেন একটু, ঠিক আছে। এবং আমাদের সিনিয়র সাংগঠনিক সম্পাদক আমাদের অত্যন্ত মেধাবী রুম্মান ভাই, রুম্মান ভাই আছেন এদিকে। আরও সহযোদ্ধা আছে, বগুড়ার সহযোদ্ধা আর একজন আছে, একটু আগায় আসেন, সবাই একটু দেখুক, ঠিক আছে। তো এখানে আমাদের এই প্রোগ্রামটা আমরা আসলে আজকে অফিস উদ্বোধন আমরা চেয়েছি খুব সাদামাটাভাবে, সিম্পল, সবাইকে ডাকিও নাই আমরা, আমাদের সভাপতিও আজকে উপস্থিত নাই। আমি নাগরিকদের বড় ভাই যারা আছেন আমাদের সংগঠনের না, তারা সামনে বসে আছেন কয়েকজন আমাদের সহযোদ্ধা। এর মধ্যে রিপন ভাই দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সহযোদ্ধা, রাজু ভাই গ্রিন পার্টির জুলাই গণ অভ্যুত্থানে আহত সহযোদ্ধা, জাহিদ ভাই এখানে আছেন। হ্যাঁ, তারপরে এইদিকে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে আরেকজন সহযোদ্ধা আমাদের নাহিদ ভাই আছেন। ওইদিকে আরেকজন বড় ভাই আপনি দাঁড়ান, একজন গার্মেন্টস ব্যবসায়ী আছেন, তিনি আমাদেরকে অনেক কেয়ার করেন, আমাদের মায়া করেন। আমি যখন অনশনে বসছিলাম উনি খুব মায়া নিয়ে আমাকে খোঁজখবর রেখেছিলেন। এবং আরও এখানে আরও সহযোদ্ধারা আছে, সবার নাম বলছি না। আজকে আপনাদের সামনে এমন একটা বয়ান তুলে ধরব, যে বয়ানটা আপনারা কখনোই কোনো রাজনৈতিক দলে এভাবে জানেননি বলে আমরা আত্মবিশ্বাস রাখি, এবং এটা সম্পূর্ণ ভিন্ন চিন্তা নিয়ে একটা গড়া। তো আমরা মনে করি যে আপনাদেরকে দাওয়াত দিলেও আমরা মনে করি এই তথ্যগুলো পেলে আপনারা লাভবান হবেন, তাই এগুলো বলছি। সবার হাতে লিফলেটটা আছে, লিফলেটের প্রথম পৃষ্ঠা এটা একটু ধরি আমরা, ঠিক আছে? হ্যাঁ, বসবেন, বসলে ভালো হয়, আর 1-2 মিনিট থাকে। দেশের সার্বভৌমত্বের সংকট বর্ণনায় বলা যায় আমাদের ভূখণ্ড, আমাদের জলসীমা, আকাশসীমা একের পর এক বিদেশি শক্তি দ্বারা আষ্টে পৃষ্ঠে বন্দী হচ্ছে।
রাষ্ট্রের নীতি নির্ধারণ বিদেশি শক্তির দ্বারা প্রভাবিত হচ্ছে কি না? হচ্ছে, বিদেশি শক্তির দ্বারা প্রভাবিত হচ্ছে। আচ্ছা, আমরা আমজনতার দল দেশবাসীকে সাথে করে নিয়ে দীর্ঘদিন ভারতের পণ্য বর্জনের আন্দোলন করে আসছি। এটা তো সবাই জানি, আমরা এটা করছি নাকি? জানি তো? একটু আওয়াজ দিন। আচ্ছা, আমরা কি কি নিয়ে কাজ করছি? সীমান্তে নাগরিক হত্যা, অসম চুক্তি, নদীর পানির হিস্সা, রাজনৈতিক অঙ্গনে ভারতের হস্তক্ষেপ, এই বিষয়গুলোর কারণে আমরা ভারতের পণ্য বর্জন আন্দোলন করে আসছিলাম। শুধু তাই না, ফিলিস্তিনি নাগরিক হত্যার পিছনে আমরা শুধু ইসরায়েলকে দেখি, কিন্তু এর পিছনে ভারত আমেরিকার হাত আছে। এটা কি আমরা বিশ্বাস করি? করি তো সবাই। তো এই সমস্ত কারণে আমরা এই আগ্রাসী দেশগুলোর পণ্যগুলো বর্জন করে আসছিলাম। তো আমরা মনে করছি এই পণ্য বর্জন আন্দোলন আমাদের একটা শক্তি, আমাদের ক্রয় ক্ষমতার শক্তি, যে আমি আমার ক্রয় ক্ষমতা দিয়ে ওদেরকে দুর্বল করছি। সেই শক্তিটা এখনও প্রয়োগ করার সময় শেষ হয়ে যায় নাই। অর্থাৎ আমাদের পণ্য বর্জন আন্দোলন এর প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় নাই বলে আমরা মনে করি, এবং আমাদের এটা প্রত্যেকটা মুহূর্তে কন্টিনিউ করে। একজন আমেরিকান প্রবাসী আমাদের বড় ভাই, উনি হলো মাসুদ খন্দকার ভাই, খন্দকার মাসুদ। উনি বলছেন উনি 15 বছর যাবৎ কোনো ভারতীয় পণ্য কেনেন না, এবং আমেরিকার মাটিতে ভারতীয় পণ্য কেনা কিন্তু অনেকটা বাধ্যতামূলক। তারপরে উনি বেছে বেছে উনি চলেন। আমি আজকে হাত তুলতে বলবো, কারা বিগত 6 মাস কোনো কোক খান নাই? দেখি একটু। ও, তার মানে এখানে সবগুলো মানুষ, দেশপ্রেমিক মানুষ আমরা বসে আছি, যারা 6 মাস কোক খাইনি। আমরা 6 বছরেও খাইনি একজন বলছেন। তো আচ্ছা, তো এখানে নাগরিকদের সচেতন করার উদ্দেশ্যে আমরা কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছি। নদীর উপর ভারতীয় আগ্রাসন, ওরা আসলে করে কি? নদী একটা প্রবাহিত হয় না, মাঝখানে বাঁধ দেয়, বাঁধ দিয়ে পানিটা অন্যদিকে একটা নদী বানায় নিয়ে চলে যায়। অর্থাৎ প্রকৃত যে নদী, সেই নদীটা মৃত্যু ঘটায়, আর ওরা একটা নদী বানায় ওদের অন্য এলাকায় চাষাবাদ করে। এই কার্যক্রমে 54 নদীর উপরে 500টা বাঁধ দিয়েছে ভারত। ঠিক আছে, এটা দিয়ে আমাদের এমন একটা ডিজাইন, যে ডিজাইনে মানে আমাদেরকে খরায় মারবে, বন্যার সময় চুবাই দেবে। তাহলে কি হবে? এখানে ফসল নষ্ট হবে। ফসল নষ্ট হলে কী হবে? ভারতীয় পেঁয়াজের প্রয়োজন হবে, ভারতীয় চালের প্রয়োজন হবে, তাই না? খুব সহজ হিসাব, তাদের অর্থনৈতিক পলিসি এটা। সীমান্তে নাগরিক হত্যার বিষয়ে ভারত সবচেয়ে ন্যারেটিভ দেয় যে ওইখানে নাকি চোরা কারবারি করতে যাই আমরা, সস্তা একটা ন্যারেটিভ, এই জন্য হত্যা করে। প্রথমত, চুরি মানে চোরকে গুলি করে হত্যার কোনো বিধান আছে? স্মাগলারকে গুলি করে হত্যার বিধান আছে বলেন? চোরা কারবারিকারীকে নাই, বিধান নাই। সীমান্তে আন্তর্জাতিক আইন আছে, যে আইনটা হত্যার আইন না। তারপরেও তারা হত্যা করছে, তারা বলছে যে এখানে ধস্তাধস্তি করতে গিয়ে গুলি লেগে মরে যায়। আমরা একটা পয়েন্ট করেছি, 27 জন শিশুকে হত্যা করেছে ভারতীয় বিএসএফ। বলেন, এই শিশুরাও কি বিএসএফের সঙ্গে যুদ্ধ করতে গেছিল? মারছে, কিন্তু ব্যাখ্যা নাই কোনো। এরপরে আমাদের মানবিক করিডোর নামে একটা করিডোর আছে, এটা ইউনুস সরকার দিতে চায়। এইখানে দেখেন আমরা করিডোরের নাম বলেছি, সিরিয়ার ঘৌতা করিডোর, বসনিয়া সার্ভোয়াতে করিডোর, আজারবাইজান আর্মেনিয়ার লাচিন করিডোর। এরকম বেশ কিছু করিডোর আছে, যেগুলো শুরু হয়েছিল কি বলে জানেন? এখানে অনেক যুদ্ধ, শিশু খেতে পারে না, আমাদেরকে একটা করিডোর দাও, আমরা এদিক দিয়ে খাবার পৌঁছাই। ওই খাবার পৌঁছানোর করিডোরটা হয়ে গেছে মিসাইল পৌঁছানোর করিডোর। তারপরে যুদ্ধ হলে কি হয় আমরা সবাই জানি। তো আমাদের এখানে যে মায়ানমার কেন্দ্রিক বার্মা অ্যাক্টের কারণে করিডোর দেওয়ার কথা চলছিল, বলেন তো আমাদের কি কামরায় যে মায়ানমারের সাথে আমরা যুদ্ধে লিপ্ত হব? ভাই, আমরা মানে সেই জান্তার বিরুদ্ধে গিয়ে এই যে আপনার হলো রাখাইনে যে বিদ্রোহীরা আছে ওদেরকে সাপোর্ট দেব? ওরাও তো রোহিঙ্গাদেরকে মারছে। রোহিঙ্গাদেরকে মারার ক্ষেত্রে দুই পক্ষের কেউই কম নাই, তাহলে আমি কার বিরুদ্ধে গিয়ে কাকে সাপোর্ট দেব? আমাদের অহেতুক এই যুদ্ধে আমরা জড়াতে চাই না, এজন্য বলছি আমরা করিডোরটা সমর্থন করি না। ঠিক আছে, এরপরে পিলখানা হত্যা, আবরার ফাহাদ হত্যাকাণ্ড, মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড। তারপরে ভারতীয় মুসলিমদেরকে বাংলাদেশে পুশ করে, মুসলমান বিবেচনায় বাঙালি এবং মুসলিম দুটো যদি মিলে যায় তাহলেই তাকে বাংলাদেশে পুশ করা বাধ্যতামূলক, এরকম একটা অবস্থা। এটা আমাদের উপর একটা আগ্রাসন না? ভারত যে এখানে পুশ করে, এটা আমরা আমাদের লিফলেটে উল্লেখ করেছি।
আমাদের কয়েকটা কাজ আছে এখানে। ভারতীয় ভারতীয় ভিসা সেন্টারের সামনে আমি এই লিফলেটটা দিতে গেছিলাম, বুঝছেন, এই কথাগুলো বলতে গেছিলাম। ওরা আমার সঙ্গে ধস্তাধস্তি করে আমাকে ধাক্কা দেয়, তো আমি কি ছেড়ে দেবো নাকি, তাই না? এর ফলে সেখানে 7.5 মাস ভারতীয় ভিসা বন্ধ ছিল। ভালো হয়েছে না খারাপ হয়েছে দেশের? ভালো হয়েছে না? আচ্ছা, আমরা একটা ছোট সংগঠন, এই সবগুলো মানুষ অত্যন্ত জিদি। কিসের জন্য জিদ করে বলেন তো? দেশের জন্য। তাদের প্রচণ্ড জিদ, ঠিক আছে? গতকালকে এনসিপির একজন নেতা আমার সাথে টক শোতে বসছিল, সে লাইভে বলছে যে এই আম জনতা দলের সদস্যরা মানে মারাত্মক জিদি, ঠিক আছে? তো আমরা দেশের জন্য এই জিদ অব্যাহত রাখবো কিনা? রাখা দরকার, ঠিক আছে? তো এর ফলেটা কি হয়েছে দেখেন, ভারতে গিয়ে ক্রেডিট কার্ড খরচ করে ব্যয় কমেছে 73.15%। টাকাটা দেশে রয়ে গেছে না? তারপরে ভারতে গিয়ে ভারত থেকে বাংলাদেশে আমদানি কমেছে 84.88%, ঠিক আছে? তো এইরকমভাবে আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদের কাজের ফলাফল আমরা লিখে রেখেছি। এখন বিষয় হলো, আমরা কয়েকটা মূলনীতি নিয়ে কাজ করছি। তার মধ্যে অন্যতম মূলনীতি সার্বভৌমত্ব এবং স্বনির্ভরতা। আপনাদেরকে একটা উদাহরণ দেব। ধরেন কোনো একজন নারীর যখন হাজবেন্ড মারা যায়, তার একটা ছোট বাচ্চা আছে, অথবা কোনো একটা হাজবেন্ড অত্যাচার করে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে ওই নারী অসহায় হয়ে পড়ে কেন? পড়ে না অসহায় হয়ে? সে এটা ইউরোপ বা কল্যাণ রাষ্ট্র যেগুলো তারা তাদের নারীদের জন্য ব্যবস্থাপনা আছে, তাদের এখানে নারীরা অসহায় হয়ে পড়ে না, বাট আমাদের এখানে তো পড়ে। তাহলে আমরা কি বলি? ওই নারীর স্বকীয়তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলো বিলীন হয়েছে, তাই বলি না আমরা? সে অসহায় হয়ে পড়েছে। ঠিক একইভাবে দেশের ক্ষেত্রে আমরা মনে করি স্বনির্ভরতা যখন ফল করে, যখন স্বনির্ভরতা থাকে না, তখন ওই দেশটা হাঁটু গেড়ে বসতে হয় অন্য দেশের কাছে। আমার চাল নাই, আমাকে কি করতে হবে? অন্য দেশের কাছে হাঁটু গেড়ে বসতে হবে। আমার পেঁয়াজ নাই, ভারতের কাছে হাঁটু গেড়ে বসতে হবে। আমরা আমাদের দলের মূলনীতিটাই ঠিক করছি যে আমরা আমাদের দেশটাকে স্বনির্ভর বানাবো, যাতে কারো কাছে হাঁটু গেড়ে কোনোদিন বসতে না হয়। এবং এই স্বনির্ভরতা এবং সার্বভৌমত্ব একটা পরিপূরক শব্দ। স্বনির্ভরতা নষ্ট হলে সার্বভৌমত্ব নষ্ট হবে, এই জন্য আমরা এই দুটাকে মূলনীতি হিসেবে ধরেছি। চলেন আমরা আমাদের লিফলেটের ভাষায় সার্বভৌমত্বকে কীভাবে ব্যাখ্যা করেছি। আমাদের হুজুর আসছে? জি আসছে। আচ্ছা হুজুর, আমরা ঠিক 2 মিনিট সময় নেব, ঠিক আছে ইনশাল্লাহ। সার্বভৌমত্ব, বাংলাদেশের সার্বভৌমত্বের অর্থ হলো দেশের স্বাধীনতা, আমাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। তাহলে কি বলেছি? আমাদের সার্বভৌমত্ব কি? আমাদের স্বাধীনতা, আমাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এবার বলেন, আমাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে বিভিন্ন দেশ বাধাগ্রস্ত করে কিনা? করে কিনা? আমরা সন্দেহ করছি কিনা যে এই সরকারের মধ্যে অনেক বিদেশি এজেন্ট আছে এবং তারা আমাদের সিদ্ধান্ত গ্রহণে বাধাগ্রস্ত করে কিনা? করে, তাই না? তা আমাদের সার্বভৌমত্বের অর্থ হলো আমাদের দেশের স্বাধীনতা, আমাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এটা নিশ্চিত করে যে দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়গুলোতে বিদেশি হস্তক্ষেপ আমরা করতে দেব না। এবং আমাদের তৈরি করা আইন ও নীতিমালা অনুযায়ী আমাদের দেশ পরিচালিত হবে। সার্বভৌমত্ব রক্ষার প্রতিজ্ঞা করে আমরা প্রিয় মাতৃভূমিকে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামরিক ও সামাজিক আগ্রাসন থেকে রক্ষা করব। এরপরে আছে আমাদের আরেকটি পয়েন্ট, দেখেন, স্বনির্ভরতা। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আমাদের নিজস্ব সম্পদ এবং সক্ষমতার মাধ্যমে আমরা স্বনির্ভরতা অর্জনের লড়াই করব। দেশের জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় শিল্পের উন্নয়ন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমরা স্বনির্ভর বাংলাদেশ তৈরি করব। আমাদের তৃতীয় মূলনীতি সুশাসন। সুশাসন কেন প্রয়োজন আমরা জানি। মানুষের মাথায় বাড়ি পড়লে কোনোদিন বিচার হয় এই দেশে? কারো কানের দুল ছিনায় নিয়ে গেলে কেউ বিচার পায় কোনোদিন? পায়নি। কিন্তু এই বিচার দরকার আছে নি বলেন? আছে না? হয় না। তো আমরা ওই সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে কাজ করব। সেই সূক্ষ্ম বিষয়গুলো একটা বিচারক রায় দেয়, মিথ্যা রায় দেয়, ভুল রায় দেয়, কিন্তু আইন হলো ওই বিচারকের কিছু হবে না। কেন হবে না? সেই বিচারক নাকি সরল বিশ্বাসে এই রায় দিয়েছে। বুঝছেন? সরল বিশ্বাস মানে বুঝেন? মানে কারো ক্ষতি করার উদ্দেশ্যে সে এই রায় দেয় নাই। একজনের ফাঁসি হয়ে যাচ্ছে ভুল বিচারে, কিন্তু আইন করছে কি? সরল বিশ্বাসে, তাই না?
সরল বিশ্বাসে। হাস্যকর না? তো এইরকম ভাবে আমরা সুশাসনের আমরা গভীরতাগুলো এইভাবে ভাবি। তারপরে 54 ধারায় একটা ব্যাখ্যা আছে যে যথাযথ সন্দেহ করে কোনো পুলিশ কাউকে আটক রাখতে পারবে। কেমন সন্দেহ? শব্দটা কি? যথাযথ সন্দেহ। এবার আপনারা কেউ দাঁড়া বলতে বলি, বলেন তো ভাই যথাযথ সন্দেহ মানে কি? যথাযথ সন্দেহ আসলে কেমন সন্দেহ এটা কেউ জানে না। মানে এটা আইনের লাইন দিয়ে দিছে, এটা দিয়ে সারা দেশের মানুষকে হয়রানি করতেছে। সুশাসনের জন্য আমরা এই সূক্ষ্ম পয়েন্টগুলো ধরে আমরা কাজ করছি। এরপরে পৃষ্ঠা উল্টান, আমার 10 দফা কর্মসূচি, 10টাই পড়বো না, 3টা পড়বো মাত্র, 3টা পড়েই শেষ। আমি একটু অনুরোধ করব, আমাদের রিপন ভাই আছেন, আর একজন আমাদের গার্মেন্টস ব্যবসায়ী আছেন, 2 ধরনের ক্যাটাগরি মানুষ আছেন। তারপরে আমাদের নাহিদ ভাইও আছেন, তাদের মধ্যে 2-1জন একটু ছোট করে 1 মিনিটের মন্তব্য রাখবেন, শুভেচ্ছা মন্তব্য। তারপরে আমাদের দোয়া অনুষ্ঠান শুরু হবে। 3টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট আমরা পড়ছি, দেখেন 8 নাম্বার পয়েন্ট। 8 নাম্বার পয়েন্ট, আচ্ছা বাংলাদেশ যদি সমস্ত নাগরিককে সামরিক শিক্ষায় শিক্ষিত করে, ঠিক আছে, অনেকে ব্যাখ্যা দেয়, অনেকে বলে ভালো হবে। আমরা বলছি ভালো হবে না, ভালো হবে না। যখন প্রত্যেকটা মানুষ সামরিক শিক্ষায় শিক্ষিত হবে তখন অস্ত্র রাখার খায়েশ করবে এবং একে অপরে বিবাদে লিপ্ত হবে। একজন সামরিক প্রশিক্ষণে ব্যক্তি যেভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, সে আরেক সামরিক প্রশিক্ষণ পাওয়া লোককে নিয়ন্ত্রণ করতে পারবে না। সেই জন্য আমরা প্রতিরক্ষা, নিরাপত্তা, নাগরিক সচেতনতায় আমরা বিশেষ একটা কৌশল নিয়েছি। আমরা শব্দটা আমরা পড়ি, চলেন। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে জাতীয় নিয়ন্ত্রণে এনে উন্নত প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি, মনোবল সম্পন্ন বাহিনী গড়ে তোলা হবে। সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য সংক্ষিপ্ত সামরিক শিক্ষা বাধ্যতামূলক করা হবে। শব্দটা কি বলেন তো? সংক্ষিপ্ত সামরিক প্রশিক্ষণ না, কিন্তু সামরিক শিক্ষা বাধ্যতামূলক করা হবে। করে কি করতে চাই আমরা? এটা দিয়ে দুর্যোগ মোকাবেলা করতে চাই। এটা দিয়ে নিরাপত্তা এবং জাতীয় সংকটে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। এই যে ফেনীতে বন্যা হলো, হুর হুর করে সবাই ফেনী মানুষকে রক্ষা করতে গেল, কিন্তু যারা রক্ষা করতে গেছে তারা সাঁতার পারে না, কেমন হবে তাহলে? তাই না? আমাদের এই সংক্ষিপ্ত সামরিক শিক্ষার মধ্য দিয়ে আমরা সেই সাঁতার শেখাবো, নাগরিকদের বেসিক মানে নিজের সঙ্গে টিকে থাকার যে একটা সুরক্ষা, সেই ব্যবস্থা আমরা করব। ভাল লাগছে? ঠিক আছে। আর একটা পয়েন্ট, সেটা হলো 2 নাম্বার পয়েন্ট আমরা পড়বো, সবাই খেয়াল রাখি। 2 নাম্বার পয়েন্ট, অর্থনৈতিক স্বনির্ভরতা, জনকল্যাণমূলক অর্থনীতি প্রতিষ্ঠা। দেশের অর্থনীতিকে দেখেন, দেশের অর্থনীতিকে ঋণ নির্ভরতা, দুর্নীতি ও বৈদেশিক দখলদারিত্ব থেকে মুক্ত করে একটি উৎপাদনমুখী, জনকল্যাণ ভিত্তিক ও স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা হবে। প্রথম পয়েন্টটা কি ছিল? ঋণ নির্ভরতা। ব্যক্তিগত জীবনে আমি যদি ঋণগ্রস্ত হই তা কেমন লাগে? মাথা ঘোরে না ভন ভন করে? তাহলে যদি আপনি ঋণগ্রস্ত হলে আপনার মাথা ভন ভন করে ঘোরে, দেশ ঋণগ্রস্ত হলে দেশের মাথা ভন ভন করে ঘোরে না? তাহলে আমরা ঋণ নির্ভর হব না? হব না। ঋণ নির্ভর আমরা বলছি, আমরা আমাদের দেশকে ঋণ নির্ভরতা থেকে বের করে নিয়ে আসব। বুঝতে পেরেছেন? এবং দুর্নীতি ও বৈদেশিক দখলদারিত্ব থেকে মুক্ত করে একটি উৎপাদনমুখী, জনকল্যাণ ভিত্তিক স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা হবে। কৃষি, ক্ষুদ্র, মাঝারি শিল্প, তথ্য প্রযুক্তি, সেবা খাতে দেশীয় উদ্যোগ ও উদ্ভাবনকে অগ্রাধিকার দেওয়া হবে। কেমন উদ্যোগ? দেশীয় উদ্যোগ ও উদ্ভাবনকে অগ্রাধিকার দেওয়া হবে। যেই কাজটা আমাদের দেশীয় কারিগররা পারে, সেটাতে আমরা বিদেশিদেরকে নিয়ে আসবো কেন? একটু সুন্দর করে বলে ফিনিশিং সুন্দর তাই বিদেশি আনতে হবে? বলেন, একটু ফিনিশিং খারাপ হলে সমস্যা আছে? আচ্ছা, এরপরে 3 নাম্বার পয়েন্ট দেখবেন, প্রাকৃতিক ও খনিজ সম্পদের মালিকানা জনগণের হাতে। আমাদের সবচেয়ে লড়াইয়ের সেন্ট্রাল কনসেন্ট্রেশন, এটা সবাই খেয়াল করেন। পানি, গ্যাস, কয়লা, তেল, সোনা সহ সকল প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ জনগণের যৌথ মালিকানায় ঘোষণা করতে হবে। এই শব্দটার ব্যাখ্যা আসলে কিভাবে? আপনার বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরটা আপনার। কোনো পথচারী যদি একটা বালতি পানি তুলে আপনার কাছে এসে বলে, এই যে 1 বালতি পানি দিলাম, আমাকে 20 টাকা দাও, আপনি বলবেন না পাগল নি শালা? বলবেন না? আমার পুকুরে পানি আমার কাছে বেচতে আসতে পাগল বলবেন না? তাই না?
অথচ কিনলে অ্যাকুয়াফিনা সহ বিভিন্ন বিদেশি কোম্পানি বাংলাদেশে মাটির নিচ থেকে পানি তুলে আমাদের কাছে বিক্রি করে, আমরা কোনোদিন প্রশ্ন করি নাই। আমরা বলছি কি, এই পানির ব্যবসা জনগণের মালিকানায় ফিরে দিতে হবে। এই পানির ব্যবসা দরকার আছে কুমিল্লা থেকে উৎপাদন করে গাজীপুরে নিয়ে যায় বিক্রি করা। কেন গাজীপুরের ব্যবসায়ীরা পানি তুলতে পারবে না? ওরা বোতলজাত করতে পারবে না? মাত্র 10 লাখ টাকা হলে একটা পানির ফ্যাক্টরি দেওয়া যায়। 10 লাখ টাকা হলে প্রত্যেক উপজেলায় এরকম 10টা করে ব্যবসায়ী আছে। আমরা বলছি এগুলো জনগণের মালিকানায়। এবার আসেন পানির ক্ষেত্রে, আপনারা বুঝলেন আমাদের পানি আমরাই তুলবো, ঠিক আছে। তেল গ্যাস তো আমরা পারি না। আপনি জানেন এখানে যেরকম টিউবওয়েল দিয়ে পানি তোলে, যাদের ওখানে তেল গ্যাস আছে তারা নিজে ওই পাইপ একটা খুইলা সেদিক দিয়ে তেল তোলে, তুইলা গ্যালনে করে নিয়ে যায় বিক্রি করে। তা আমরা কেন পারবো না? আমাদের এখানে বসুন্ধরা আছে, স্কয়ার আছে, আকিজ আছে, প্রাণ আছে, অনেক অনেক বড় বড় কোম্পানি আছে। কেন এরা তেল গ্যাস তুলতে পারতো না? এদের কাছে টাকা নাই? এক কোম্পানি না পারে 2 কোম্পানি মিলে পারবে, নাহলে 3টা মিলে পারবে। আমার কথা, বিদেশি কোম্পানি, আমেরিকান কোম্পানি, কানাডিয়ান কোম্পানি এখানে এসে তেল গ্যাস তুলবে কেন? পাবনায় একটা নিউজ হলো, সেই নিউজে কি নিউজ হলো যে পাবনা নাকি গ্যাসের উপর ভাসতেছে। খুব ভালো কথা, নিউজ হলো, আমরা খুশি হলাম, যাক আগামী 20-30 বছর আমরা গ্যাস আমরা চলতে পারবো। ওমা 3 দিন পরে বিদেশি কোম্পানিগুলো যায় বলতেছে এখানে কোনো গ্যাস নাই, গ্যাসের উপর ভাসে আবার গ্যাস নাই। পরবর্তীতে শুনতে পারলাম ওইখান থেকে 120 কিলোমিটারের মধ্যে ভারতের একটা গ্যাস ফিল্ড আছে। সেই গ্যাস ফিল্ডের লোকেরা বিদেশি কোম্পানিগুলোকে কনভিন্স করে ফেলছে যে পাবনা থেকে গ্যাস তুললে তাদের ওখানে গ্যাস কমে যাবে। চিন্তা করতে পারেন? তাহলে আমরা কেন বিদেশিদের হাতে গ্যাস তেল দিতে চাই না? আপনারা বুঝতে পারছেন? আমরা বলছি পানি, গ্যাস, কয়লা, তেল সহ প্রাকৃতিক সম্পদগুলো জনগণের যৌথ মালিকানায় ঘোষণা করতে হবে। এসব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত রাজস্ব জনগণের মৌলিক কল্যাণে ব্যয় করতে হবে এবং এই খাতে বিদেশি কোম্পানির একচেটিয়া দখল ও লুটপাট প্রতিহত করা হবে। তো এগুলো আমাদের আলোচনা এবং গবেষণার বিষয়বস্তু। আরও অনেক বিষয় আছে, আজকে আর বলছি না, খুব সংক্ষিপ্তভাবে আজকে আমাদের এই আমজনতা দলের সেশনটা শেষ করছি। আপনাদের প্যারা দিয়েছি, বেশি ক্ষতি করলাম? বিরক্ত হয়েছেন? আমি এই পাশ থেকে আমাদের গার্মেন্টস ব্যবসায়ী বড় ভাইয়ের অনুরোধ করব, তিনি খুব সংক্ষিপ্ত একটু মতামত রাখবেন, খুব ছোট করে। সবাই থাকেন, সবাই যে যার জায়গায় থাকেন। আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে গেলে কি, কোনো কিছু বলার আগে নিশ্চয়ই পরিচয় দেওয়া ভালো। আমার নাম নাসির উদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দিন, ডাক্তার নাসির। আমার হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী, দ্যাট ইজ মির্জাগঞ্জ আমার উপজেলা, জেলা আমার পটুয়াখালী। ঢাকাতে আমি থাকি বারিদারা উত্তর। আমার ছোট একটা গার্মেন্টস ব্যবসা আছে, সেটা উত্তরা কামারপাড়াতে। তো আমি আসলে কোনো রাজনীতির সাথে ইনভলভ না। আমাদের যে আমরা বলি গণঅভ্যুত্থানের মাধ্যমে যে দেশ নতুনভাবে স্বাধীন হলো, তো তার এক যোদ্ধা আপনারা সবাই চিনেন, জানেন, তারেক সাহেব। তো আমি তার গত প্রায় 1 বছর তার কথাগুলি ফলো করি। আমার কাছে মনে হচ্ছে এই যে আন্দোলনে যারা তার মতো আরও যোদ্ধা আছে, যারা সময় দিছে, যারা দেশ নিয়ে অনেক ভাবছে, কিন্তু এই মুহূর্তে একদম সত্যি কথা যেগুলি দেশের পক্ষে বলা উচিত সেটা একমাত্র তারেক সাহেব বলতেছে। এইটার কারণে আমি তারেক ভাইয়ের প্রতি আমি খুবই দুর্বল। তো আমি যেহেতু কোনো রাজনীতি করি না, আমার মনে হয় কোনো রাজনীতি মঞ্চে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম টকিং সামথিং। তো এটা আমার এত ভালো লাগে, সে যে কিছু কথা, যেমন কিছুদিন আগে আমাদের বন্দর বিদেশিদের হাতে বর্তমান গভর্নমেন্ট বা ডক্টর ইউনূস সাহেব তুলে দিয়েছেন, এবং উনি বোধহয় 2-3 দিন আগে অনলাইনে আমি তার একটা কথা শুনলাম যে উনি আজীবন যতদিন বেঁচে থাকবেন ওইটার কমিশন পাবেন। ব্যাপারটা কিন্তু আসলে সত্যি। বাংলাদেশে বুয়েট থেকে যে সমস্ত ইঞ্জিনিয়ার প্রতি বছর বের হয়, তারা সারা ওয়ার্ল্ডে বড় সড়ো দায়িত্ব নিয়ে কাজ করেন, বিশ্বের বড় কাজ করেন। সেখানে আমাদের পোর্ট আমরা কেন হ্যান্ডেল করতে পারবো না? দ্যাট ইজ দ্য ভেরি সিম্পল থিং। আমাদের বাংলাদেশে এত স্মার্ট, এত এক্সপার্ট লোকজন আছে, এটা কোনো অসম্ভব জিনিসই না, কিন্তু সেটা বিদেশিদের হাতে তুলে দিতে হবে। রেজাল্ট কি? 39% দ্যাট ইজ কি বলে আপনার ফি ইনক্রিজ হয়েছে। 39% যারা এক্সপোর্ট করে তাদের 39%, যেটা 1 মাস আগে যেটা ছিল এটা প্লাস হবে। তো এইরকম বাংলাদেশ এখন একটা এলোমেলোর মধ্যে দিয়ে যাচ্ছে।
যে কমিটমেন্টে এই জুলাই যোদ্ধারা বা সবাই, আমরা বলবো সত্যি কথা বলতে গেলে যারা আওয়ামী লীগ করতো, যারা আওয়ামী লীগ করেন তারাও তো ক্ষিপ্ত হয়ে গেছিলেন এই ফেসিবাদ শেখ হাসিনার উপরে। এটা যে যা কিছু সংখ্যক লোকজন দাবি করে যে তারা এটা যুদ্ধ করছে, তারা দেশটাকে নতুনভাবে স্বাধীন করছে, কিন্তু আসলে সত্যি কথা বাংলাদেশের অলমোস্ট একদম যাদের রক্তে আওয়ামী লীগ আছে এই গুটি কয়েক লোক ছাড়া সমস্ত লোক একাত্র হয়েছিল যে শেখ হাসিনা ক্ষমতা থেকে বেরোক। এইটা আসল সত্যি কথা। আমি আমার কথা বেশি বাড়াবো না। আমি সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে আমি ফলো করেছি যে অনলি ওয়ান মিস্টার তারেক হি ইজ টকিং দ্য ভেরি রাইট, এবং সে দেশের জন্য চিন্তা করে। আর একটা লাস্ট কথা বলবো, যেটা হলো তারই যে সহযোদ্ধা যারা এখন ক্ষমতা আছেন, মন্ত্রী পদমর্যাদা আছেন, তাদের যে দুর্নীতির কথা শোনা যাচ্ছে বা তারা কিছু করে না। দেখি 2000, 4000, 5000 টাকা দামের জুতা পরে, আমরা পত্রিকায় দেখতেছি যে 20,000 টাকা দামের ঘড়ি পরে। ওনাদের কিন্তু বেতন 60,000 টাকা, 70,000 টাকা। তো তারা নিশ্চয়ই কিছু না তো কিছু করে। আমি ডক্টর জাহিদ বোধহয় আপনারা সবাই চিনেন, টকশোতে আসে, সে সেদিন বলতেছিল তারা কি একমাত্র নেতা যে সে কিছু করে, ব্যবসা করে সে রাজনীতি করে, সে নিজে উপার্জন করে এখানে পয়সা দেয়। আমি এই কারণে তার প্রতি খুবই দুর্বল, এবং যদি তার কি বলে কমিটি প্লাস মিস্টার তারেক যদি আমাকে অ্যালাউ করে, রিয়েলি আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ মিস্টার তারেক। আর আমরা সবাই তার জন্য দোয়া করি। তো আমি আপনাদের আর বিরক্ত করবো না। আমার আসলে স্পিচ দেওয়ার অভ্যাস নাই, বিকজ আমরা গার্মেন্টসের লোক। আমরা লোকদেরকে বলি বেটা কর, কালকে শিপমেন্ট যাবে, করতে হবে, এর বাইরে কোনো কথা নাই। আসলে স্পিচ দিতে জানি না, দিতে হয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দোয়া করবেন। আমরা সবাই তারেকের জন্য দোয়া করব। তারেক সাহেব যেরকম এখন সত্য কথা বলে এরকম সত্য কথা বলবে, এবং তার সাথে তার কমিটিতে যারা থাকবেন শুধু তারাই না, তার দলে যারা যুক্ত হবেন সবাই দেশের স্বার্থে কথা বলবে, দেশ নিয়ে ভাবনা করবে। এবং সবচেয়ে আমাদের বাংলাদেশে সবচেয়ে খারাপ যেটা সে দুর্নীতি। আমরা এই দুর্নীতি চাই না, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যালো, এখানে বসেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের এই 24 গণঅভ্যুত্থানের সহযোদ্ধা জনাব নাহিদ ইসলাম। খুব সংক্ষেপে একটু, আচ্ছা আমরা দোয়াটা শুরু করে দেবো এখন। এক মিনিটের বেশি। আসসালামু আলাইকুম। গত কিছুদিন আগে তারেক ভাইয়ের সাথে যখন আমার দেখা হলো, উনি বলল যে নাহিদ ভাই, আমরা আম জনতা দলের পক্ষ থেকে আমরা একটা রাজনৈতিক রিসোর্স সেন্টারের মতো করব। আমি খুবই অবাক হলাম যে বাংলাদেশে প্রথম, আমার মনে হয় আপনারা শুনেছেন কিনা, যে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক রিসোর্স সেন্টার করার কথা চিন্তা করে। তো গত বছর থেকে এ পর্যন্ত আম জনতা দলের যখন শুরু হয়, আজকে পার্মানেন্ট অফিস শুরু হয়ে গেল। সেজন্য আম জনতা দলের প্রত্যেক সদস্য এবং যারা সমর্থক আছেন প্রত্যেককে ধন্যবাদ। আজকে আমি এখানে আসতে পারেও ধন্যবাদ। আর আরেকটা বিষয় হচ্ছে যে আম জনতা দল বর্তমান সময়ের এমন একটা দল যে ফ্যাসিস্টের আমলে আপনারা দেখেছেন যখন হাসিনার বিরুদ্ধে কথা বলতে যাওয়া বা কণ্ঠ সুর তোলা, সেটা যেমন খুবই কষ্টের ছিল এবং তার পরিণতি কী হতো। তো বর্তমান সময়ে এসে আম জনতা দল যেটা করছে, যে ফ্যাসিস্টের আমলেও তখন ফ্যাসিস্টের বিরুদ্ধে বলতে হয়েছে, এবং বর্তমান সময়ে এসে যে এই সরকারের যে দ্বৈত নীতি, যে বৈদেশিক নীতি, এই বৈদেশিক নীতির বিরুদ্ধে বলতে হচ্ছে। এইটা বলার জন্য যে শক্তি দরকার, যে সৎ সাহস দরকার, সেটা একমাত্র বাংলাদেশে বর্তমান সময় আম জনতা দলের ভিতরেই দেখা যাচ্ছে। তো আম জনতা দলের কতগুলো নীতি আছে, যে নীতিগুলো আসলেই একটি দেশকে পূর্ণ গঠনের জন্য বলবো না, যে পূর্ণ গঠনের জন্য আসলে যা যা দরকার এই নীতিগুলো প্রয়োজন। তো তার ভিতরে আমি আম জনতা দলের তারেক ভাইকে বলবো যে বর্তমান সময়ে ডক্টর ইউনূস সাহেব বা এই যে সরকারের যে অবস্থান, সে অবস্থানে আমরা দেখলাম যে আসলে বৈদেশিক শাসনকে অনুকরণ করা ওনাদের বেশি একটা চর্চা। আমাদেরকে এই চর্চা থেকে বেরিয়ে আসতে হবে, এবং যে কোনো একটা দেশ তখনই আগায় যখন তথ্য নির্ভরতায়, তথ্য রিসোর্সে সে বেশি এগিয়ে যায়। তো আম জনতা দলকে বলবো যে তথ্যভিত্তিক বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ওনার চিন্তাধারাকে যেন আরও গতিশীল করে। আজকে যারা এখানে এসেছেন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সর্বশেষ অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন
জনাব কে এম রকিবুল ইসলাম রিপন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে সম্মানিত সভাপতি। এরকম ইতিহাস আমার নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আম জনতা দলের আজকের এই দোয়া মাহফিল এবং কেন্দ্রীয় অফিস উদ্বোধনের অনুষ্ঠানে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পৃথিবীতে অনেক বড় বড় আন্দোলন হয়েছে, কিন্তু সেই আন্দোলন এমন এমন কিছু ব্যক্তিদের দ্বারা হয়েছে পৃথিবীর ইতিহাস ঘাটলে খুব বিরল। আমি মনে করি তারেক ভাই তার মধ্যে একজন বিপ্লবী মানুষ। আমরা এই কারণে তারেক ভাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি করতালির মধ্য দিয়ে। তারেক ভাই কয়েকদিন আগে অনশন করলেন, সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসছেন। আল্লাহর কাছে ফরিয়াদ করি। আমি যে কথাটি বলে শেষ করতে চাই, আমরা এখানে যারা আছি, আমি ব্যক্তিগতভাবে একাধিকবার কারাগারে গিয়েছি, একাধিক মামলার আসামি হয়েছি, কিন্তু শেখ হাসিনার চোখ রাঙানি এবং ভারতের চোখ রাঙানোকে উপেক্ষা করে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সত্য কিনা মিথ্যা? কিন্তু আমি আজকে অবাক হচ্ছি যে ডক্টর ইনুজ, আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনা ক্ষমতার জন্য ভারতকে সব কিছু দিয়েছে মাজা ব্যাখ্যা করে, কিন্তু ভেবেছিলাম ডক্টর ইনুজ মাজা সোজা করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, কিন্তু ডক্টর ইনুজও ব্যর্থ হয়েছেন। আমাদের এখন আমরা যারা নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মী, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এবং দেশের নেতৃত্ব নেওয়ার সময়। কারণ আমরা ভোগ করতে আসিনি, আমরা ত্যাগ করতে এসেছি। অন্তর্বর্তী সরকারের যে সকল উপদেষ্টা যারা আন্দোলনের নামে আও জানে না, তারা আজকে বিলাসবহুল জীবনযাপন করতে আসছে। আমরা এই জীবনযাপন চাই না। আমরা মৌলানা ভাসানীর আদর্শ নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এটাই হবে আমাদের শপথ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আজকে আমজনতার দলের স্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আপনারা সকলে এখানে সমবেত হয়েছেন। সকলকেই আমজনতার দলের তরফ থেকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আমরা একটি আগ্রাসন বিরোধী সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি রাজনৈতিক দল গঠন করেছি। আমার নেতা জনাব তারেক রহমান এবং কর্নেল মিয়া মশিউজ্জামান তাদের দেখানো পথে ইনশাল্লাহ সামনের বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত করবার লক্ষ্যে আমার আমজনতার দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানাই এবং আমাদের ইনশাল্লাহ নিবন্ধন হবে। নিবন্ধনের মধ্য দিয়ে আমরা দেশটাকে নতুনভাবে গড়ার স্বপ্ন দেখছি। আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা চাচ্ছি। এ পর্যায়ে আমাদের আজকে মূল আকর্ষণ দোয়া, সেই দোয়া পরিচালনা করবেন আমাদের মাঝে আছেন আমাদের হুজুর, ওনাকে আসার জন্য বিনীত অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
لا إله إلا الله الله أكبر ولله الحمد. ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. تالي القرآن فسند پیش خدا حور گل من لا جرم بحر اسپدا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نبر القمر لا يمكن الثناء كما كان حقه بعد الخدا بزرگی تو قصہ مختصر. یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ. طلع البدر علینا من ثانية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. يا ربي صل وسلم دائما على نبي خير خلقه كلهم بجائے میرے درود و سلام برگزید نبی فرفنی مدام. الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. আচ্ছা, আমাদের একজন সহযোদ্ধা ইলিয়াস হোসেন তিনি মারা গেছেন গত কয়েকদিন আগে, তার জন্য আমরা দোয়া চাই। আর ইভান আহমেদ ভাইয়ের বাবা মারা গেছেন আমাদের সহযোদ্ধা, তার জন্য দোয়া চাই। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে আমাদের প্রায় 7 জন সহযোদ্ধা মারা গেছে, 4 জন ছাত্র ছিল আর বাকি অন্যান্য পেশার 3 জন ছিল, তাদের জন্য দোয়া চাই। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا ورزقا واسعا وقلبا خاشعا ولسانا ذاكرا وحلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة وراحة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار برحمتك يا عزيز يا غفار. ربي زدني علما والحقني بالصالحين. হে আল্লাহ মেহেরবান খুদা, আমরা কতিপয় গুনাহগার বান্দা একত্রিত হয়ে আল্লাহ নবীর শানে দুরূদ শরীফ মিলাদ শরীফ পড়েছি। আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটা আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ ইহার মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে গেলে ইহা নিজ গুরু ক্ষমা করে দিয়েন।
এর মধ্যে যে সব দিয়েছেন ওই সবকে লক্ষ কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম মাকাই নাম তাজদার মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনা পৌঁছে দেন। এ আল্লাহ পরিশেষে সাহাবায়ে কেরাম তাবিন তাবিন আইম্মা মুস্তাহিদিন উলামায়ে কেরাম পীর ফকির আউলিয়া আল্লাহ প্রত্যেকের ওই আর হাদিয়াটুকু পৌঁছে দেন। এ আল্লাহ খাস করে আমরা আজকে যেই নিয়ত করে আমাদের আম জনতার দলের অফিস উদ্বোধন উপলক্ষে আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ এ আল্লাহ আপনি আমাদের এই মকসুদকে পূরণ করে দেন। এ আল্লাহ আমাদের এই জুলাই আন্দোলনরত অবস্থায় আমাদের যে ভাইরা শহীদ হয়ে গেছেন এ আল্লাহ তাদেরকে আপনি বেহিসাব জান্নাত নসিব করে দেন। এ আল্লাহ তাদের ফ্যামিলিকে আল্লাহ তাদের মৃত্যুর ধৈর্য ধারণ করার তৌফিক দান করিয়েন। এ আল্লাহ তাদের মৃত্যুকে আপনি কবুল ও মঞ্জুর করে নিয়েন। এ আল্লাহ আমাদের এই ছোট্ট দলটাকে আপনি কবুল ও মঞ্জুর করে নিয়েন। এ আল্লাহ দেশের উন্নতির জন্য এই দল গঠন করেছেন তারেক সাহেব। এ আল্লাহ ওনার যে তন্ত্রগুলি আছে আল্লাহ সবগুলি দেশের মানুষের মন মতো। এতএব আল্লাহ আপনি এই দলটাকে কবুল ও মঞ্জুর করে নেন। এ আল্লাহ আপনি আমাদের অফিসকে কবুল ও মঞ্জুর করে নেন। এ আল্লাহ আমাদের যে ভাইরা এই দলের জন্য আল্লাহ খাটাখাটি করতেছে আল্লাহ তাদেরকে আপনি হেফাজতে রাখিয়েন। আল্লাহ তাদের আসমানি বালা আসমানে উঠিয়ে দিয়েন, জমিনি বালা জমিনে দাফন করে দিয়েন, হাওয়াই বালা হাওয়ার সাথে দাবিয়ে দিয়েন, হরেক কিসিমের বালিয়া থেকে হেফাজত করিয়েন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি محمد وعلى آله وأصحابه أجمعين بجوز سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি আমাদের দলের সভাপতি মিয়া মশিউজ্জামান স্যার। উনি জ্বরের কারণে আসতে পারেননি, শরীর খারাপ বোধ করছিলেন, আমাদেরকে অনেকবার আগ্রহ পোষণ করেছিলেন, আসতে পারেননি। তার সুস্থতার জন্য দোয়া চাচ্ছি। স্যার আমাদেরকে আগ্রাসন বিরোধী আন্দোলনটা শিখিয়েছেন। হ্যাঁ, সেনাবাহিনীর দেশপ্রেমিক যোদ্ধাদের মাঝে যে দেশপ্রেমটা ওইটা কেমন উনি আমাদেরকে শিখিয়েছেন। এবং সিলেট সীমান্তে একবার বিএসএফ বাংলাদেশের নাগরিককে হত্যা করে, তখন তিনি প্রথম ঘোষণা দিয়েছিলেন যে একটা গেলে দুইটা সিলেট সীমান্তে, এবং সেই সময় তিনি সেটা বাস্তবায়ন করেছিলেন। কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান স্যারকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই প্রক্রিয়ার মধ্যে সবাইকে ঐক্যবদ্ধ রাখার জন্য। আমাদের সহযোদ্ধারা যারা আছেন ওই রুমে 22 জন বসে একসাথে খেতে পারবেন। হ্যাঁ, আর এই টেবিলে চারপাশে সব মিলে 12 জনের মতো বসতে পারবেন। এই 12 আর 22 মিলে আমরা একটু খাবারটা গ্রহণ করি, ঠিক আছে? হ্যাঁ, আর কেউ হিন্দু থাকলে একটু আমাদের ছোট রুমের এখানে যোগাযোগ করবেন, তাদের জন্য আলাদা খাবার আছে। যারা বই আছে নারী সদস্য আছে তারা এটাকে নিয়ে একটু ঘিরে বসে আমাদের বোনরা এখানে চেয়ার আগাই বসে